তার কাছে কোনো বৈধ প্রমাণপত্র না থাকায় তার ধর্ম মহাসভায় যোগদান করার আশা কি অধরাই থেকে যাবে? কলকাতার অমৃতবাজার পত্রিকায় লেখা উঠে এসেছিল, পাশ্চাত্যের কাছে আমাদের জাতির মর্যাদাকে উত্তোলন করতে আমাদের রাজনৈতিক নেতারা সকলে মিলে যে কাজ করেছে তার থেকে অনেক বেশি কাজ করেছেন স্বামীজি একা। স্বামী বিবেকানন্দ জন্ম হয়েছিল 1863 সালে 12 জানুয়ারি। এই 12 জানুয়ারিকেই বর্তমান দিনে ন্যাশনাল ইউথ ডে হিসাবে পালিত হয়ে আসছে। প্রথম কোনো বাঙালি ধর্মগুরু যিনি ধর্মপ্রচারে সুদূর আমেরিকায় পাড়ি দিয়েছিলেন। সালটা ছিল 1893 31 মে। বোম্বে থেকে পেনিনসুলা জাহাজে চড়ে বিবেকানন্দ পাড়ি দিয়েছিলেন আমেরিকার উদ্দেশ্যে। না, তখনকার দিনে আমেরিকা যাওয়া অতটাও সোজা ছিল না, তাই মাঝপথে জাহাজ পাল্টে অন্য একটি জাহাজে করে প্রায় 2 মাস পরে 25 জুলাই 1893 সালে কানাডার ভ্যানকুভারে পৌঁছান। সেখান থেকে আবারও এক দীর্ঘ ট্রেন যাত্রা এবং একাধিকবার ট্রেন পরিবর্তন করে তিনি অবশেষে 30 জুলাই রবিবার রাত প্রায় 11টার সময় এসে পৌঁছলেন শিকাগো শহরে। তখন তিনি বেশ ক্লান্ত, তার উপর অচেনা শহর ও চেনা পরিজন না থাকায় নতুন শহরে বেশ কিছুটা বিপদে পড়েছিলেন। ভারত থেকে তিনি খুব সীমিত অর্থ এবং পোশাক নিয়ে এসেছিলেন। তার থেকেও বড় সমস্যা তার সামনে এলো এই যে শিকাগো ধর্ম মহাসভাতে যোগ দিতে হলে সকল প্রতিনিধির পরিচয়পত্র লাগবে, যা তার কাছে ছিল না। তার উপর তখনকার দিনে বর্তমান দিনের মতো প্রযুক্তি ব্যবস্থা এত উন্নত না হওয়ার কারণে ভারত থেকে পরিচয়পত্র আনাতেও অনেকটা সময় লেগে যাবে। ফলে কোনোভাবেই তার শিকাগো ধর্ম মহাসভায় যোগ দেওয়া সম্ভবপর নয় দেখে তিনি বেশ কিছুটা হতাশ হয়েছিলেন। তবে তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি প্রতিকূল অবস্থায় আরও বেশি দৃঢ় হয়ে উঠেছিলেন। তিনি পথ খুঁজতে থাকলেন কিভাবে ধর্মসভায় যোগদান করা যায়। এদিকে তার সীমিত অর্থের টান পড়তে লাগলো, কারণ শিকাগোর মতো একটি ব্যয়বহুল শহরে তার জীবন ধারণ করা প্রায় অসম্ভব হয়ে উঠছিল। তাই তো তিনি শিকাগো ছেড়ে পাড়ি দিলেন বোস্টন শহরের উদ্দেশ্যে। তিনি জানতে পেরেছিলেন সেখানে থাকা ও খাওয়ার খরচা অনেকটাই কম। তবে তিনি যখন বোস্টন থেকে শিকাগোতে আসছিলেন সেই সময় এক ভদ্রমহিলা তার কামরাতেই শিকাগোতে যাচ্ছিলেন। তিনি হলেন ক্যাথরিন সানবার্ন। তিনি স্বামীজির সঙ্গে কথা বললে এতটাই খুশি হয়েছিলেন, স্বামীজিকে তার বোস্টনের ঠিকানাও দিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন তিনি যদি কোনোদিন বোস্টনে পা রাখেন তবে অবশ্যই তার আতিথেয়ত্ব গ্রহণ যেন করেন তিনি। যাই হোক, স্বামীজি তখন আর কোনো উপায় না দেখে তিনি ওই ভদ্র মহিলার বাড়িতে গিয়ে ওঠেন। এর ফলে তার প্রত্যেক দিন হোটেলের খরচ ও খাওয়া খরচ বেঁচে যেতে থাকে। এদিকে ক্যাথরিন সানবার্ন তাকে বাড়িতে থাকতে দিলেন, তার উপর তিনি তার বন্ধুদের সঙ্গে তার পরিচয়ও করিয়ে দিলেন। এর ফলে তিনি বোস্টনের বিভিন্ন জ্ঞানীগুণী মানুষের মধ্যে নিজের জ্ঞানের আত্মপ্রকাশ ঘটাতে থাকলেন। এর ফলে খুব অল্প দিনের মধ্যেই তিনি বোস্টনের সকল ক্লাব ও গির্জায় অবাধে যাতায়াত করতে শুরু করলেন। এর ফলে তিনি খুব সুবিধাও পেলেন। বোস্টনের সমস্ত পত্রিকাতে তার বাণী ছাপাতে শুরু হলো। ধীরে ধীরে বোস্টনবাসীর মন তিনি জয় করতে লাগলেন। বোস্টনের পত্রিকাগুলিতে তাকে রাজা বলে ব্যাখ্যা করা হয়েছিল, কারণ তার ব্যক্তিত্ব কোনো রাজার থেকে কম নয়। তবে সংবাদপত্রগুলি তার নামের উচ্চারণ নিয়ে বেশ কিছুটা বিপাকে পড়ল। তা সত্ত্বেও তার বলা বাণীগুলি যথার্থ ব্যাখ্যা করে ছাপাতে শুরু করলো তারা। আর ঠিক এইখান থেকেই তার ভাগ্যের চাকা আবারও ঘুরতে থাকলো। তিনি এর আগে যখন শিকাগো ধর্ম মহাসভাতে যোগদান করার জন্য সমস্ত আশা হারিয়ে ফেলেছিলেন, তখন তিনি মা ভবতারিণীর কাছে তাকে পথ প্রদর্শনের জন্য বারবার ডাকতে থাকলেন। এবার তিনি বুঝতে পারলেন সঠিক সময়ে মা ভবতারিণী সঠিক ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। ব্যক্তিটি কে? প্রতিদিনের মতো সেদিনও তিনি তার বাণী প্রচার করছিলেন।
আর সেদিনই বিবেকানন্দের সঙ্গে দেখা হলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন হেনরি রাইটের সঙ্গে। তাকে বোস্টনের মানুষ জ্ঞানের ভাণ্ডার হিসেবে চেনে। তিনি স্বামীজিকে আসন্ন শিকাগো ধর্ম মহাসভায় যোগদান করার জন্য আহ্বান জানালেন। তিনি তখন অধ্যাপক হেনরিকে জানালেন তার পরিচয়পত্রের অভাবে তিনি শিকাগো ধর্ম মহাসভায় যোগদান করতে পারছেন না। এই কথা শুনে অধ্যাপক বললেন, সূর্যকে প্রশ্ন করার কোনো মানেই হয় না যে তার আলো দেওয়ার ক্ষমতা আছে কিনা। তখন তিনি নিজেই বিবেকানন্দের পরিচয়পত্র লিখে দিলেন। সেই পরিচয়পত্র নিয়ে স্বামীজি পুনরায় বোস্টন শহর থেকে শিকাগোতে এলেন, আর শিকাগোতে আসার জন্য তার ট্রেনের টিকিটও কেটে দিলেন এবং তাছাড়াও বেশ কিছুটা অর্থ দিয়ে তাকে সাহায্যও করলেন। যাই হোক, 9 সেপ্টেম্বর তিনি পৌঁছে গেলেন শিকাগোতে তার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। নতুন দেশ ও ইংরেজি ভাষার কারণে তিনি বেশ কিছুটা নার্ভাস হয়ে পড়েছিলেন। এবারও তিনি তার মা ভবতারিণীকে ডাকলেন। যদিও বা শিকাগো ধর্ম মহাসভার বক্তৃতা দেওয়ার পূর্বে তিনি বোস্টন শহরে প্রায় 1 ডজনেরও বেশি বক্তৃতা দিয়েছিলেন, কিন্তু অন্য একটা অসুবিধা তার সামনে উপস্থিত হলো। তিনি ধর্ম মহাসভার অফিসের ঠিকানাটাই হারিয়ে ফেলেছিলেন। বহু প্রচেষ্টার পরও তিনি ঠিকানাটি জোগাড় করতে পারলেন না, তাই তিনি সেই রাত্রি টিনের কামরাতেই কাটিয়ে দিলেন। আমেরিকায় প্রচণ্ড ঠান্ডা এবং অর্থের অভাবের কারণে তিনি শেষমেশ ভিক্ষা করতে লাগলেন। যদিও বা আমেরিকাতে কোনো সন্ন্যাসীকে ভিক্ষা দেওয়ার ব্যাপারটা তখন ছিল একেবারেই অচেনা, ফলে একজন ভারতীয় সন্ন্যাসীকে কেউ ভিক্ষা দিতে চাইলেন না। কেউ বা তাকে দেখে গালাগাল দিলেন, কেউ কেউ বা আবার তাকে বন্দুক গুছিয়ে তেড়েও এলেন। এর ফলে তিনি তার সমস্ত আশা হারিয়ে আবারও হতাশ হয়ে পড়লেন। পুনরায় তিনি তার মা ভবতারিণীর কাছে নিজেকে সমর্পণ করলেন। তিনি একটি রাস্তার ধারে বসেছিলেন। যে রাস্তায় বসেছিলেন ঠিক তার উল্টো দিকের একটি বাড়ি থেকে এক মাঝবয়সী ভদ্রমহিলা, যার পোশাক ছিল ঠিক রানীর মতন, তিনি স্বামীজিকে দেখে মুগ্ধ হলেন এবং তাকে সসম্মানে নিজের বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে থাকতে দেওয়ার পাশাপাশি ধর্ম মহাসভায় যোগদান করার সমস্ত ব্যবস্থা তিনি করে দিলেন, কারণ ওই মহিলার সঙ্গে ধর্ম মহাসভার কর্তৃপক্ষের যোগাযোগ ছিল। ফলে খুব সহজেই অধ্যাপক হেনরির পরিচয়পত্র দেখানোর সঙ্গে সঙ্গে তিনি স্বামীজিকে হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে বিবেচিত করলেন। ওই মহিলার নাম ছিল জর্জ ডাব্লিউ হেল। আর পৃথিবীর ইতিহাসে শিকাগোতে এই প্রথম বিরাটভাবে ধর্ম মহাসভার আয়োজন করা হয়েছিল। প্রধান প্রধান ধর্মগুলি একত্রে এই ধর্ম মহাসভায় যোগদান করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করাই ছিল এর উদ্দেশ্য। এই ধর্ম মহাসভা এতটাই বিশাল ছিল যে প্রায় 30 মাস ধরে এর আয়োজন করতে লেগে গিয়েছিল। 1893 সালের 11 সেপ্টেম্বর ধর্ম মহাসভার দিন ঠিক 10:05 ধর্ম মহাসভা শুরু হলো। সবাই নির্ধারিত পোশাক পরে এলেও স্বামীজি সন্ন্যাসীর বেশে যাওয়ার কারণে তার বক্তৃতার সময়ের পরিবর্তন করে দেওয়া হলো। যাই হোক, এত প্রতিকূলতা সত্ত্বেও তিনি শিকাগোতে হিন্দু ধর্মের হয়ে বলতে উঠলেন। এতে তিনি খুব একটা সুবিধা করে উঠতে পারলেন না। এত জ্ঞানীগুণী মানুষকে একত্রে দেখে তিনি বেশ কিছুটা নার্ভাস হয়ে পড়লেন, ফলে তার কণ্ঠ দিয়ে কোনো স্বরই বের হলো না। সকালের অধিবেশনে তিনি তেমন কিছুই সুবিধা করতে পারলেন না। পরবর্তীকালে দ্বিতীয় অধিবেশনে 4 জনের পর তার পালা এলো। এবার তিনি তার মাকে স্মরণ করে হিন্দু ধর্মের মাহাত্ম্যকে প্রচারের উদ্দেশ্যে 6000 আমেরিকাবাসীর সামনে দাঁড়ালেন এবং দাঁড়িয়েই যা বললেন তা বর্তমান দিনে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল। Ladies and gentlemen, welcome to the afternoon session of the opening day today, the 11th of September, 1893. We now introduce you to Swami Vivekananda from India and request him to address us. Swami Vivekananda. Sisters and brothers of America. তাদের কাছে এটা বেশ আন্তরিকও লেগেছিল। তার বক্তৃতা এতটাই সুন্দর ছিল, আমেরিকাবাসী হাততালি থামাতেই পারছিল না।
তিনি প্রথম কোনো ভারতীয় ছিলেন যিনি এইভাবে আমেরিকার মাটিতে গিয়ে হিন্দু ধর্মের প্রচার করেছিলেন। তার বক্তৃতা ছিল প্রায় 90 মিনিটের। ঐতিহাসিক বক্তৃতা দিয়েছিলেন তিনি। তার গুরু রামকৃষ্ণদেবের যত মত তত পথের বিশ্লেষণও করেছিলেন। প্রত্যেক ধর্মেরই উদ্দেশ্য হলো ঈশ্বরের কাছে পৌঁছানো। এমন সুন্দর ব্যাখ্যা করলেন যে সেই দিন থেকেই বহু আমেরিকান নরনারী হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হতে শুরু করেছিল। আমেরিকার বিভিন্ন পত্র পত্রিকার পাশাপাশি ভারতের অমৃতবাজার পত্রিকাতেও তার প্রতি উচ্ছ্বসিত ছিল। ফলে ধীরে ধীরে আমেরিকার রাস্তায় রাস্তায় শোভা পেতে থাকলো তার তেজদীপ্ত ছবি। তার সারল্য মুখ খুব সহজেই জনপ্রিয় হয়ে উঠেছিল। এইভাবেই স্বামীজি সারা বিশ্বের সামনে ভারতবাসী ও হিন্দু ধর্মকে তুলে ধরেছিলেন, যা আজও আমাদের কাছে একটা বিরাট উপলব্ধি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে আবারও দেখা হবে এরম কোনো ফ্যাক্টের ভিডিওতে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো।